রবিবার ২৮শে জুলাই সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন আর্থিক সাহায্য, পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছেন সন্তানহারা মায়েরা। পরিবারগুলির সঙ্গে সামান্য সময় কথাও বলেছেন তিনি। সেই আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানেই হাসিনাকে বলতে শোনা গেল যে স্বজন হারানো এতিম আমি, আপনাদের বেদনাটা বুঝি। কি বলছেন শেখ হাসিনা শোনাবো আপনাদের। আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। একটা শোক সইতে পারেন না, আর আমি কি শোক সই নিয়ে 3 রাত পরিশ্রম করে যাচ্ছি। এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। তবে যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম, কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। আর এটুকু মনে করবেন যে আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না, আর আমি কি শোক সই নিয়ে 3 রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে? মানুষের কাজ করাটাই তো আমার কাজ। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এদিকে এসবের মধ্যে আন্দোলনকারীদের ওপরে গুলি চালানো নিয়ে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মন্তব্য সামনে এসেছে। তিনি বলেন যে আমাদের পুলিশ তাদেরকে ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা তারা গুলি চালায় না। প্রত্যেকটা গুলির হিসেব তাদেরকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর জবাবদিহি করতে হয়। পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলেছে, এই সমস্ত কিছু গুজব। কি বলেছেন তিনি শোনাবো। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। পুলিশ চরম তাদের উপরে যখন এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লিথাল উইপেন। আর যখন একদম পারেনি, যখন নাকি পুলিশকে মারা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বড় কথা হলো দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। পুলিশের জায়গায় আবার বিজিবিও আসছে, বিজিবির না পাড়াতে আবার ইস্যু আসছে, আমাদের আর্মিকেও নেওয়া হয়েছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি নারায়ণগঞ্জে এই কথাটা বলেছি, এরা শুধু এই আমাদের
অ্যাটাকই করেন নাই, এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নাই, আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করেন নাই, পুলিশের উপরে অ্যাটাক করেন নাই, আরও কিছু করেছেন। সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে, মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানাবেন, এই অনুরোধ রইল। তারা মানে ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিল যে আমি মানে বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি, এইগুলোর উত্তর তারা দিচ্ছে। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা অ্যারেস্ট করিনি। গণগ্রেফতারের নামে নির্বিচারে সাধারণ বা নির্দোষ মানুষও গ্রেফতার হচ্ছে, এই রকমটা বলা হচ্ছে। আসলে কি বিষয়টা? এখানে হিউম্যান রাইটস এখানে লঙ্ঘন হচ্ছে বলে মনে হচ্ছে। আপনার কাছে কি আছে, তথ্য আছে যে কারে আমরা বিনা ইসে ধরছি? না, আপনি একজন সাংবাদিক, আপনার কাছে আমি প্রশ্ন করলাম। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে। প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই যেগুলি অ্যারেস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার মানে লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে, এবং ওটারে কি বলে ভিডিও ফুটেজ দেখে করা হয়। শিশু শব্দটি যে বললেন, শিশুরা কি রাস্তায় মারপিটে গিয়েছে? মারপিটে তো যায় না। ওই শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথাই বলেছে শিশু। হ্যাঁ, আমরা বলেছি যে কিছু ওই যে কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায় দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন যেটা এরাও এখানে সম্পৃক্ত কিছু হয়েছিল। অল্প পয়সার বিনিময়ে এদেরকে কাজে লাগে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।